ভাবি দুনিয়াটা বড়ই কঠিন, কেউ কাউকে এমনি এমনি টাকা দেয় না, সবাই বিনিময় চায়। তোমার স্বামী বিদেশে যাবে, তাই তোমার টাকা দরকার। আমি তোমাকে টাকা ধার দিব, তবে আমি তোমার সাথে একটি কাজ করতে চাই। যদি তুমি আমার সাথে কাজ করতে রাজি থাকো তাহলে আমি তোমাকে টাকা দিব। আমার সম্মতি বুঝতে পেরে হঠাৎ দেবর আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। তারপর দেবর আমার সাথে যা করল তা শুনলে আমি সিওর বলতে পারি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা এই কাজ করতে বাধ্য হবে। আমার নাম ফারহানা আক্তার বিথি, বয়স 2-3 বছর। আমার বিয়ে হয় যখন আমার বয়স 1-9 বছর। আমাদের বিয়ের 2 বছরে প্রথম সন্তান জন্ম হয়। আমার স্বামী জবেদ আলী বিদেশে যাওয়ার চেষ্টা করছে। দেশের বর্তমান যে অবস্থা, রিকশা চালিয়ে সংসারের চালানো কষ্টকর হয়ে পড়েছে। রিকশা চালিয়ে যে পরিমাণ টাকা আয় করে তা দিয়ে আমাদের সংসার চালাতে কষ্ট হয়। প্রত্যেক মাসে কিছু পরিমাণ টাকা ধার করে চলতে হয়। বিগত 2 বছরে প্রায় 1000 টাকা ধার হয়ে গেছে। দিন দিন ধারের পরিমাণ বেড়েই চলেছে। চিন্তায় চোখে মুখে সর্ষে ফুল দেখতে লাগলাম। আমাদের গ্রামের একজন ওমান প্রবাসী ওমান ভিসা দেয়ার অফার দেয়ায় আমার স্বামীর ওমান যাওয়ার ইচ্ছা হল। ভিসার জন্য 3,20,000 টাকা লাগবে, কিন্তু হাতে কোনো টাকা পয়সা নেই। উপায় না দেখে আমার ভাসুর ফারুকের মাধ্যমে কৃষি ব্যাংক হতে বিভিন্ন মানুষের নামে 2 লক্ষ টাকা ব্যবস্থা করা হলো। বাকি 1,20,000 টাকা কিভাবে ব্যবস্থা করব চিন্তা পরে পথ খুঁজে পাচ্ছিলাম না। একদিন আমরা ঘরে বসে আলোচনা করলাম যে ঢাকার শহরে আমার স্বামীর 2 জন মামাত ভাই ও একজন দুঃসম্পর্কের দেবর থাকে। তাদের বাসায় গেলে কোনো সাহায্য পাওয়া যায় কিনা দেখা যেতে পারে। যে ভাবা সেই কাজ। আমরা দিনক্ষণ ঠিক করে প্রথমে আমার দেবরের কেরানীগঞ্জের বাসায় গিয়ে উঠলাম। আমার দেবর অবিবাহিত ছিল, সরকারি ভালো চাকরি করে, ভালো বেতন পায়, বেতন ছাড়াও ভালো আউট ইনকাম পায়, তাই টাকার কোনো অভাব নাই বললে চলে। সামনে বিয়ে করার পরিকল্পনা আছে, তাই বর একটি বাসা নিয়ে থাকে। আমরা সন্ধ্যা 6টায় দেবরের বাসায় গিয়ে পৌঁছালাম। আমাদেরকে দেখে দেবর খুবই আশ্চর্য হয়ে গেল আর বলল, ভাবি আপনারা কোথায় হতে এলেন, কিভাবে এলেন, কি উদ্দেশ্যে এলেন? একসাথে অনেকগুলো প্রশ্ন করে আমাদেরকে বাসায় অভ্যর্থনা জানান। আমরা বাসায় ঢুকলাম, হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম। দেবর আমাদের বাড়ির সবার কথা জানতে চাইল, আমাদের ও তাদের বাড়ির সবার কথা তাকে জানালাম। আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যে কাজের মহিলা আসাতে আমাদের সকলের জন্য রাতের রান্না করার আদেশ দিল। আমাদের উদ্দেশ্যের কথা এখনই বললাম না। রাতে খাওয়া দাওয়া শেষ করে বলল, প্ল্যান করেছি সন্ধ্যার সামান্য পরে। আমার স্বামী বলল, আমি একটু আমার মামাতো ভাইয়ের বাসা থেকে ঘুরে আসি, তারপর রাতে একসাথে খাওয়া দাওয়া শেষ করে কথা বলবো। দেবর বলল, রাতে ঠিক চলে আসবেন তো ভাইজা? আমার স্বামী বলল, হ্যাঁ আসবো। দেবর বলল, তাহলে যান। আর শুনেন, যদি রাতে আপনি না আসেন আমি কিন্তু ভাবিকে আস্ত রাখব না বলে দিলাম। তিনজনেই আমরা অট্টহাসিতে ভেঙে পড়লাম। আমার স্বামী চলে গেল। আমি আমার শিশু চাকে খাওয়ালাম এবং তাকে ঘুম পাড়িয়ে দিলাম। আমরা দেবর ভাবি সোফায় বসে টিভি দেখছিলাম আর দেশের নানা কথাতে মশগুল হয়ে গেলাম। কথার মাঝে আমাদের উদ্দেশ্যের কথা বললাম। তোমার ভাই বিদেশে যেতে চায়, কিন্তু টাকার খুব অভাব। মোটামুটি 2 লাখ টাকা জোগাড় করেছি, আরও 1,20,000 টাকা দরকার। তুমি দিতে পারবে ভাই? তাহলে আমাদের অনেক উপকার হবে। আমি কথাটা দেবরকে বললাম। আমার কথা শুনে দেবর বলল, এত টাকা আমি একসাথে কখনো দেখি নাই বলে হঠাৎ দুষ্টুমির ছলে সোফায় কাত হয়ে পড়ে গেল। অভিনয় করার দরকার নেই বলে আমি তাকে টেনে তুলতে গেলাম, অমনি সে আমাকে 2 হাতে ধরে আমার হামি শুরু করল। আমি এই দুষ্ট বলে তার কাঁধে থাপ্পড় দিতে লাগলাম, কিন্তু কিছুতেই ছাড়ার পাত্র নয়। আমি বারবার তাকে সতর্ক করে বলতে লাগলাম, দেখো ভাই, এখনই তোমার ভাই দরজার কড়া নাড়বে, তখন ভারী বিপদ হয়ে যাবে। কিন্তু আমার কোনো কথা সে শুনল না। তার এমন পাগলামি দেখে আমি বললাম, তোমার ভাই যদি না আসে তাহলে আমি কথা দিলাম তোমাকে বাধা দিব না, কিন্তু তোমার ভাইয়ের সামনে আমাকে বিপদে ফেলো না। আমার কথা শুনে সে বলল, ভাইজা না আসলে তো হবেই, কিন্তু এখন একবার ভাবি তুমি রাগ করো না প্লিজ। তখন আমি নিরুপায় হয় তার সাথে রাজি না হয়ে পারলাম না। তারপর আমরা রাতের খাবার খেয়ে নিলাম। আমার স্বামী জবেদ আলী সেদিন রাতে আর বাসায় আসলো না। তার জন্য অপেক্ষা করতে করতে আমরা শুয়ে পড়লাম। সেদিন রাতে আমি একটুও ঘুমাতে পারলাম না। সকালে গোসল সেরে আমরা স্বাভাবিকভাবে নাস্তা সেরে নিলাম। আমার স্বামী জবেদ আলী বাসায় আসলো 9টায়, তাকে নাস্তা দিলাম। আমরা চলে যাবার চিন্তা করলাম। তার আগে আবার একবার দেবরকে টাকার কথা বললাম। দেবর বলল, টাকা জোগাড় করতে আমার সপ্তাহ খানিক সময় লাগবে। কখন টাকা লাগবে তোমাদের? আমি বললাম, আগামী 1 সপ্তাহের মধ্যে হলে আমাদের হবে। আমার স্বামীর দিকে লক্ষ্য করে বলল, তাহলে আগামী রবিবার তুমি আবার এসো। আমি মিনিমাম 1 লাখ টাকা দিতে পারব, বাকি 2,000 টাকা তুমি অন্য কোথাও সংগ্রহ করতে পার কিনা দেখো। আমার স্বামী কি জেন চিন্তা করে বলল, তাহলে আমি তোর ভাবিকে রেখে যাই, তুই যত তাড়াতাড়ি পারিস টাকা জোগাড় হলে তোর ভাবিকে পাঠিয়ে দিস। আমি আপত্তি করলাম। আমার স্বামী আড়ালে নিয়ে আমাকে বলল, যদি আমরা কেউ সামনে না থাকি তাহলে সে টাকা দেয়ার কথা ভুলে যাবে, আর তুমি এখানে থাকলে এমন কিছু ঘটবে না। আমি তোমাকে বিশ্বাস করি, আর আমার চাচা ভাই হিসাব যথেষ্ট চরিত্রবান। কোনোদিন কোনো মেয়ের
দিকে চোখ তুলে তাকায়নি। তুমি এখানে থাকো, টাকা যে কোনো উপায়ে আমাদের পেতে হবে। আমার বাড়ি গিয়ে বাকি আরও 2,000,000 জোগাড় করতে হবে। আর তুমি বুঝিয়ে সুঝিয়ে 1,00,000 নিতে পারো কিনা দেখো। আমি রয়ে গেলাম। আমার স্বামী চলে গেল। যত সন্ধ্যা হয় আমার মন দুরু কাঁপছে। আজ আমার কী অবস্থা করেছে সৃষ্টিকর্তাই ভালো জানে। আবার একজন সুপুরুষের বিছানায় থাক ভেবে মনে এক প্রকার আনন্দ হচ্ছে। আমার স্বামীকে গাড়িতে তুলে দিয়ে 1 ঘণ্টার মধ্যে দেবর ফিরে আসলেও দিনে কোনো প্রকার কিছু করেনি, হয়তো রাতের অপেক্ষা আছে। রাত প্রায় 8টা বাজল। আমরা রাতের খাওয়া-দাওয়া শেষ করে নিলাম। আমাকে ব্যবসার জন্য এখানে রেখে গেছে। কিছুক্ষণ পর কাজের বুইয়া আসল। সে বিকেলের চা নাস্তা তৈরি করার পাশাপাশি রাতের রান্নাবান্না শেষ করে চলে গেল। রাত যত ঘনিয়ে আসছে আমার দুরু কাঁপছে। কে আসছে? কেমন হবে লোকটি? আমাকে কি কষ্ট দিবে? আরও ভাবছি তারা কি একসাথে দুজনে আসবে নাকি মেহমান একা করবে। মনের ভিতর একটা চঞ্চলতা কাজ করতে লাগল। আজ আমার দেবরের মধ্যে আমাকে নিয়ে কোনো আগ্রহ লক্ষণই দেখতে পাচ্ছি না। সম্ভবত রাতের মেহমানের জন্য আমাকে ফ্রি রাখতে চাচ্ছে। রাত 8টা বাজলে আমি দেবরকে বললাম, খেয়ে নেবে না? মেহমানের জন্য অপেক্ষা করবে? বলল, না, মেহমান খেয়ে আসবে, চল আমরা খেয়ে নেই। আমরা খেয়ে নিলাম। আমরা বসে বসে টিভি দেখছি। প্রায় রাত 10টা। দরজায় খটখট আওয়াজ শুনলাম। বুঝলাম মেহমান এসে গেছে। আমার সমস্ত শরীরে এক অজানা শিহরণ জেগে উঠল। কিছুক্ষণের মধ্যে আমার নিয়ে এক অচেনা পুরুষ শুরু করবে। আমার বিপদের সময় আমাকে 5,000 টাকা দিবে। আমার দেবর দরজা খুলে দিল। মেহমান ঘরে ঢুকে জানতে চাইল, তোমার বিধি? ভাবি, কই? দেবর বল, ভিতরে আছে। দুজনে একসাথে আমি যে ঘরে আছি সে ঘরে চলে এল দেবর। তার সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। লোকটির দৃষ্টি আমার উপর। লোকটি দেবরের উদ্দেশ্য করে বলল, তোমার ভাবিকে দেখতে দারুণ লাগছে। আমি এক মনে টিভির দিকে তাকিয়ে আছি আর চোখে লোক আপ দেখছি। ফর্সা সুন্দর চেহারার লোক আমার দেবর। কয়েক মিনিট পর বলে উঠে, তোমরা বসে কথা বল, আমি একটু পাশের রুম হতে আসছি। সে আসবে না, আমি জানি। সে তা বলে লোকটির কাছে আমাকে হাওলা করে দিয়ে গেল। লোকটিও সেটা বুঝেছে। দেবর বের হওয়ার সাথে সাথে লোকটি আমাকে অনেকক্ষণ পর আমার হাতে 5,000 টাকার বান্ডেল দিয়ে পাশের রুমে গিয়ে ঘুমাল। আমার দেবরকে নিয়ে ঘুমিয়ে গেলাম। সেই রাতে আমি একটুও ঘুমাতে পারিনি। সকালে ঘুম হতে উঠে বাথরুম সেরে গোসল করলাম। তারপর দুজনের চা নাস্তা খেলাম। আমার দেবর সকাল 8টায় অফিসে রওনা হয়ে গেল। আজ কোনো মেহমান আসবে কিনা বলে যায়নি। আমার কাছে গতকালের রেখে যাওয়া তার মোবাইলটা কিন্তু আছে, হয়তো যোগাযোগ করবে। না করলে আরও ভালো। আমি বৃহস্পতিবার থেকে যে পরিশ্রম করছি শুধু স্বামী বিদেশে যাওয়ার টাকার জন্য, আজ বিশ্রাম নেয়া দরকার। দেবর চলে যাওয়ার পর কেমন জানি একা একা লাগছে। দরজায় কল করার সাথে সাথে আমি গিয়েও খুলে দিলাম। বুইয়া তার কাজ ঘণ্টা দেড়েকের মধ্যে শেষ করে চলে গেল। আমি আবার একা হয়ে গেলাম। ঘরের দরজার খিল মেরে দিয়ে শুয়ে রইলাম। আজ দিনের সব ঘটনা ভাবতে ভাবতে তন্দ্রা এসে গেল। হঠাৎ মনে হলো দরজা খুলে কেংজেন প্রবেশ করছে। ভাবলাম আমার দেবরটা হয়তো আজ তাড়াতাড়ি ফিরে এসেছে। তাই শোয়া হতে উঠলাম না। দেবরের সাথে ছলনা ও দুষ্টুমি করার জন্য ঘুমের ভান ধরে পড়ে রইলাম। মনে মনে ভাবলাম সে আমায় না জাগিয়ে গিয়ে নিশ্চয়ই আমার সাথে দুষ্টুমি করবে। দেবর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আস্তে 1 পা 2 পা করে আমার ঘরে প্রবেশ করল। আমি আজ প্রতিজ্ঞা করলাম যতক্ষণ তার আমার শেষ না হয় ততক্ষণ আমি চোখ খুলব না। দেবরটা আমার ঘরে ঢুকে কোনো কথা বল না। সবশেষে যখন বুঝতে পারলাম সে আমার দেবর না, তখন মনে মনে নিজেকে ধিক্কার দিলাম। ছিছি, একজন অচেনা মানুষ আমাকে বিনা বাধায় এমন করল। আর আমি জিজ্ঞেস করলাম, আপনাকে কে পাঠিয়েছে? বলল, আমাকে কেউ পাঠায় নাই। আমি তোমাদের সকল কর্মকাণ্ড জানি এবং দেখেছি। আমি পাশের বাসায় থাকি এবং এ ঘরগুলোর মালিক। বাসা হতে বের হবার সময় দেখলাম তোমার দরজাটা ফাঁকা লাগাওনি। আমি ঢুকলাম, তোমাকে দেখে লোক সামলাতে পারলাম না। তবে এত সহজ তোমাকে যে পাবো ভাবি নাই। আচ্ছা, বলতো আমার যায় গায়ে তুমি কাকে ভেবেছিলে? বললাম, আমার দেবরকে। সে বলল, তুমি এখানে এসে এক কাজে লিপ্ত হলে কেন? জবাবে বললাম, আমার স্বামী বিদেশ দেশে যাওয়ার জন্য 1,02,000 টাকা ধার চাইতে এসেছিলাম। টাকা জোগাড়ের কথা বলে আমার দেবর আমাকে রেখে দেয় আর বিভিন্ন লোক আসে এবং যাওয়ার সময় 5,000 টাকা দিয়ে যায়। এ পর্যন্ত 1,5,000 টাকা জোগাড় হয়েছে। আমি সত্যিকারে এমন নই। স্বামীর মঙ্গল এবং দেবরের অনুরোধে এমনটা করেছি। তোমার কি আপন দেবর না? আমার স্বামীর গ্রাম্য বাল্যবন্ধু এবং দুঃসম্পর্কের চাচার ভাই। লোকটি হেসে উঠল, তাই চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। আমি এখানে একা থাকি, কেউ নেই। যতদিন থাক আমি তোমাকে চাই। আমি এখনই তোমাকে 3,000 টাকা দিচ্ছি। এ বলে বাসায় গিয়ে টাকা নিয়ে ফিরে আসো। আমার 3,000 টাকার বান্ডেল দিয়ে বল, কাউকে বলবে না। তোমার দেবর 1,00,000 টাকা দিলেও এগুলো তোমার। শুধু দিনের একটা সময়ে তোমাকে চাই। যতদিন এখানে থাকো। আমি মেঘনা চাইতে বৃষ্টি পেলাম। আমার দেবর অফিসে চলে গেলে আমার একাকিত্বের সঙ্গী পেলাম, যেটা আমার দেবরও কখনো জানবে না। সন্ধ্যার পরে আমার দেবর অফিস থেকে কে ফিরে এল, সাথে একজন কোট টাইপ পরা ভদ্রলোক। দরজায় নক করতে আমি দরজা খুলে দিলাম। সাথের মেহমানের চোকাচুকি হলো। আমি
কোনো প্রকার সম্ভাষণ না করে দরজা হতে ফিরে এলাম। লোকটি মৃদুস্বরে জিজ্ঞেস করল, এটা নাকি তোমার ভাবি? দেবর বলল, হ্যাঁ। তারা আমার পাশের রুমে ঢুকল। আমার দেবর তাকে বসিয়ে আমার রুমে আসলো। আমি কিছু জানতে চাওয়ার আগে সে বলতে লাগল, বুঝলে ভাবি, দুনিয়াটা খারাপ হয়ে গেছে। কেউ কাউকে সাহায্য করতে চায় না, সবাই চায় সাহায্যের বিনিময়ে কিছু পেতে। আমি পড়েছি মহাবিপদে, তোমাদের টাকা জোগাড় করতে তোমাকে ভিন্ন পথে ব্যবহার করতে হচ্ছে বাধ্য হয়ে। আজ আবার একজনকে নিয়ে আসতে হলো। আমি কোনো উত্তর দিলাম না। সে একটু থেমে আবার বলতে লাগল, মেহমানের নাম মিস্টার এলভিন। বাংলাদেশে এসেছ বেড়াতে? গ্রাম্য শাড়ি পরা ললনা নাকি তার খুব পছন্দ। আমার সাথে পরিচয় 6 মাস পর্যন্ত। আজ দেখা হতে তোমার সমস্যার কথা বলতে আসার আগ্রহ দেখালে নিয়ে আসলাম। আমি শুধু বললাম, মেহমানকে কি খাওয়াবে? বলল, সে বিষয়ে তুমি চিন্তা করো না, আমি হোটেল থেকে নিয়ে আসব, তুমি খেয়ে নাও, আমরা দুজনে একসাথে খাবো। সে কাপড় বদলে পাশের রুমে চলে গেল। সে ফাঁকে আমি খেয়ে নিলাম। রাত 8:30 বেজে গেল। দেবর এলভিনের জন্য খাবার আনতে বের হলো। সে বের হবার সাথে সাথে লোকটি ঘরে প্রবেশ করল। সরাসরি আমার পাশে সোফায় বসে গেল। আমি একটু যাবনতভাবে উঠে দাঁড়িয়ে তাকে বসার জন্য অনুরোধ করলাম। সে বসে আমাকে তার পাশে বসতে বলল, আমাদের বাংলাদেশিদের চেয়ে বিদেশিরা অনেক স্মার্ট, ওদের তুলনায় আমার স্বামী কিছুই না। সবশেষে সে যখন চলে যাবে, সে আমাকে 10,000 টাকা হাতে ধরিয়ে দিল। এভাবে আমার 1,02,000 টাকা জোগাড় হয়ে গেলে দেবরকে বললাম, আমি চলে যেতে চাই। দেবর না বল না। তারপরের দিন সকালে আমায় তুলে দিলে আমি বাড়ি চলে এলাম। কয়েকদিন পর আমার স্বামী বিদেশে চলে গেল। এখন আমাদের সংসারে কোনো অভাব নেই। স্বামী মাছ থেকে যে পরিমাণ টাকা পাঠায় তাতে আমাদের সংসার চলে, অনেক টাকা বেঁচে যায়।